ওকে, সো যেটা বলছিলাম আর কি, আমি আবার শুরু থেকে শুরু করতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে বলছিলাম যে তোমাদের এই প্যাসেজটা পড়তে বা এই প্যাসেজ থেকে আনসার বা কোয়েশন আসলে কোয়েশন গুলো আনসার করতে যে টেন্স গুলো লাগবে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে কি, এক নম্বরে হচ্ছে তোমার এই যে পাস্ট সিম্পল সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, মানে এই টেন্স সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে এবং সেন্টেন্স ফরমেশন সম্পর্কে। দুই নম্বর হচ্ছে প্রেজেন্ট সিম্পল সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং ফাইনালি পাস্ট সিম্পল সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকতে হবে। যদি তোমরা এই তিনটা টেন্স সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া থাকে, তাহলে তোমরা এই প্যাসেজ থেকে যে কোনো কোয়েশ্চেন আনসার করতে পারবে কারেক্টলি উইদাউট মেকিং এনি টাইপ অফ মিস্টেক। আচ্ছা, সো সো যেটা হচ্ছে, সো এই প্যাসেজের মধ্যে তিনটা টেন্স ব্যবহৃত হয়েছে। এই তিনটা টেন্স খেয়াল করে দেখো, এই তিনটা টেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। এবং এই তিনটা টেন্সের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাস্ট সিম্পল পাস্ট, বা যেটা আমরা পাস্ট ইনডিফিনিট বলি আর কি। এটা প্রায় 90%, এই প্যাসেজের মধ্যে 90% মানে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র পাস্ট সিম্পল টেন্সটা। সো পাস্ট সিম্পল টেন্সটা তুমি যত ভালো করে বুঝবা, যত ভালো স্ট্রাকচারটা বুঝবা, মানে সেন্টেন্স ফরমেশনটা বুঝবা, তুমি তত ভালোভাবে কি করতে পারবা, মানে মানে উইদাউট এনি মিস্টেক তুমি সেন্টেন্স গুলো নিজে তৈরি করতে পারবা। তো এই জন্য আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে, আমরা এই তিনটা টেন্স, বেসিকলি এই তিনটা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিব, যাতে করে আমাদের সেন্টেন্স মানে আনসার লিখতে কোনো সমস্যা হয় না। কারণ তোমাদের যেহেতু ভোকাবুলারি নিয়ে তোমাদের ধারণা হয়ে গেছে অলমোস্ট, তো আমাদের আজকের কাজ হচ্ছে কি করা, যে এইখানে এই টেন্স গুলো বোঝা। আচ্ছা, এখানে একটা সিম্পল একটা মানে ব্রিফ একটা আইডিয়া দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট হচ্ছে কি তোমার কি হয়, যেটা হচ্ছে তোমাদের কি বলে, যেটা অতীত হয়ে গেছে, সিম্পল পাস্ট, যেটার মধ্যে তোমার লাস্ট ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এই ধরনের মানে ইন্ডিকেটর থাকে, টাইম ইন্ডিকেটর, সেটাকে বলা পাস্ট সিম্পল। আর হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পল হচ্ছে কি তোমার একটা স্পেসিফিক সিচুয়েশন ইন্ডিকেট করে আর কি। যেমন ধরো প্রেজেন্ট সিম্পল কি মানে কখন ইউজ করব, আচ্ছা আমরা দেখে নিই, এবং স্লাইডের মধ্যে রাখা আছে এটা, আমরা দেখে নিই প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল কখন ইউজ করবো। আচ্ছা, প্রথমেই হচ্ছে ধরো এই যে সিম্পল পাস্ট যেটা, সিম্পল পাস্ট হচ্ছে, খেয়াল করো, এই যে স্ট্রাকচারটা হচ্ছে এটা, সাবজেক্টের পরে ভি টু আসবে, এই যে সাবজেক্টের পরে কি আসবে, ভি টু। হ্যাঁ, এই ভি টু মানে কি, মনে করে দেখো, আচ্ছা এখানে প্যাসেজ থেকে আনসার দেওয়া হয়েছে, প্যাসেজ থেকে শুধু ডিরেক্টলি প্যাসেজ থেকে আনসার নেওয়া হয়েছে, খেয়াল করো। বলছে কি, বেহুলা গ্রিউ আপ। এই যে বেহুলা গ্রিউ আপ মানে কি, এটা ছিল মূলত কি, এটা ছিল গ্রো। গ্রো একটা ভার্ব আছে, গ্রো, তারপর হচ্ছে এই যে গ্রিউ, গ্রোন। হ্যাঁ, গ্রো গ্রিউ গ্রোন, এই যে তুমি এখানে পাইলা যেটা গ্রিউ, এটা হচ্ছে তোমার কি, ভি টু। তো প্রেজেন্ট সিম্পলের জন্য আমরা এইটা ইউজ করি, পাস্ট সিম্পলের জন্য আমরা এটা ইউজ করি, আর এইটা আমরা মূলত ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্টের জন্য, অথবা পারফেক্টের জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে। আর এইখানে খেয়াল করো, তারপর বলছি কি, এইখানে বলছি এই যে ম্যারিড, সিমিলারলি মেরি ম্যারিড ম্যারিড। তারপর হচ্ছে মনসা সেন্ট এ স্নেক, এই সেন্ট হচ্ছে ভি টু। ওই যে বললাম স্ট্রাকচার যদি মানে পাস্ট সিম্পল হয় তাহলে সাবজেক্টের পরে ভি টু আসে। তো এখানে মনসা সেন্ট, এই সেন্ট ছিল সেন্ট সেন্ট সেন্ট, এই যে আমাদের সেন্ট, তারপরে হচ্ছে সেন্ট, আবার হচ্ছে সেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আছে রিফিউজড। হ্যাঁ, এই যে রিফিউজড মানে কি, রিফিউজ হচ্ছে কি সিমিলার, এটা ভি টু, রিফিউজ রিফিউজড রিফিউজড, ঠিক আছে। এই যে দেখো রিফিউজ, তারপর হচ্ছে রিফিউজড, রিফিউজড। তোমাদের এগুলো মুখস্থ করতে হবে, বুঝছো, এগুলো মুখস্থ না করলে হবে না। তোমরা যদি মানে টেন্সটা কি করতে চাও, মানে ভালো করে শিখতে চাও, তাহলে তোমাদের এগুলো করা লাগবে। তারপর হচ্ছে সি কন্টিনিউড, এই কন্টিনিউড হচ্ছে গিয়ে কন্টিনিউ ভার্বের, এবং রেস্টোর হচ্ছে রেস্টোর, যে রেস্টোর্ড, এটা হচ্ছে রেস্টোর ভার্বের মানে ভি টু ফর্ম। আমি লিখে দিচ্ছি এগুলো, কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউড, কন্টিনিউড, আবার হচ্ছে কন্টি কন্টিনিউ, ঠিক আছে। কন্টিনিউ, কন্টিনিউড, কন্টিনিউ। তারপর হচ্ছে ধরো এখানে আছে কি রেস্টোর, রেস্টোর্ড, টি ও আর ইডি, রেস্টোর্ড, এই যে রেস্টোর্ড, রেস্টোর্ড। সো এখানে যেগুলো যে আচ্ছা, মেরিড, হ্যাঁ মেরি হচ্ছে মেরিড মেরিড মেরিড, এম এ ডবল আর ওয়াই, মেরি, মেরি, মেরিড, ম্যারিড। হ্যাঁ, সো এইভাবে এই যে এইখানে এই যে টেন্স,
বা এই যে প্যাসেজের মধ্যে এইভাবে ভি টু ইউজ হয়েছে বেশি, বুঝছো? এই যে ভি টু গুলো বেশি ইউজ হয়েছে, তো আমাদের কি করা লাগবে, এগুলো আগে থেকে যদি আমরা না জানি, না মুখস্থ থাকে, তাহলে আমাদের এটা বোঝা কঠিন হয়ে যাবে, বুঝছো? কারণ আনসার লেখার সময় কিন্তু আনসার লেখার আনসার লেখার সময় কিন্তু আমাদেরকে ভি ওয়ান ইউজ করা লাগে। আমি এটা দেখাই দিব। আনসার লেখার সময় তুমি যদি এই তিনটা ফর্ম, এই যে একটা ভার্বের এই তিনটা ফর্ম যদি তোমার না জানা থাকে, তাহলে তোমার জন্য আনসার করা কঠিন হয়ে যাবে। কারণ কি, যখন আমাদের প্রশ্ন করা হয়, তখন কিন্তু এই যে মানে পাস্ট সিম্পলের যখন প্রশ্ন করা হয়, তখন কিন্তু সেন্টেন্সের মধ্যে বি টু ইউজ হয় না, সেন্টেন্সের মধ্যে ভি ওয়ান ইউজ হয়। কিন্তু যখন তুমি আনসার লিখবে, ওই সময় কিন্তু তোমাদের ভি টু ইউজ করা লাগবে। এই জন্য তোমাদের কিন্তু প্রতিটা ভার্বের এইগুলা মানে কয়টা ফর্ম আছে, এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে রূপ, এই রূপগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? তো এইটা সম্পর্কে একটু সিরিয়াস হওয়া লাগবে। তোমাদের এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো বানায় বানায় লেখা যায় না। সুতরাং তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা এখানে আর একটা বিষয় খেয়াল করি। এই যে তো এক্সাম্পল, ওই যে বললাম তোমাদের কোয়েশনটা বোঝার জন্য বলতেছি, দেখো। মানে এক্সাম্পল হচ্ছে কি, বেহুলা ব্রট হার হাজবেন্ডস লাইফ ব্যাক বাই প্লিডিং টু মনসা। হ্যাঁ, মনসা অ্যাকসেপ্টেড বেহুলাস প্রেয়ার বিকজ শি ওয়াজ মুভড বাই হার লাভ। এটা কিন্তু ডিরেক্টলি প্যাসেজ থেকে এই মানে সেন্টেন্স গুলো বা এক্সাম্পল গুলো আনা হয়েছে, ঠিক আছে? ওকে। সো এইখানে আমরা সাধারণত কি করি, এই যে সাধারণত ওয়াই, হাউ, এই কোয়েশ্চেন গুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমরা যদি কোয়েশ্চেন গুলো দেখি, দেখবা যে হাউ এবং ওয়াই এবং হু, হোয়াট, ওয়ার, এই কোয়েশ্চেন গুলো ব্যবহার করা হয়েছে। সো আমরা মাথায় রাখবো যে যখন কি করা হয়, এই যে আহ, একটু দেখি তোমাদেরকে কোয়েশ্চেন গুলো দেখাই, কোয়েশ্চন গুলো দেখে বুঝতে পারবা যে কোন ধরনের এই যে এইখানে খেয়াল করো কোয়েশ্চন কি আসছে। এই যে ওয়াই ওয়াজ মনসা অ্যাংরি, এই যে ওয়াই এবং ওয়াজ তো আমরা জানি পাস্ট। হ্যাঁ, তারপরে হাউ ডিড, এই যে এখানে ডিড ব্যবহার করছে। এই ডিড মানে কি, এই যে ব্রিং, দেখো এখানে পাস্ট সিম্পল, কিন্তু এখানে ভার্ব হিসেবে মানে কি ব্যবহার করছে, ব্রিং ব্যবহার করছে। কিন্তু তখন যখন তুমি আনসার লিখবা, ওই সময় কিন্তু ব্রিং ব্যবহার করতে পারবে, ওই সময় ব্যবহার করা লাগবে কি, ব্রড ব্যবহার করা লাগবে, ঠিক আছে? ওই সময় আর কি ব্যবহার করা লাগবে, এই যে ব্রড। আচ্ছা, দেখানো কষ্ট হয়ে যায়, ব্রড ব্যবহার করা লাগবে। এরপর এখানে দেখো ডিড মনসা অ্যাকসেপ্ট, এই যে এখানে ডিড আসছে, আবার অ্যাকসেপ্ট হিসেবে মানে বি ওয়ান ব্যবহার করছে। সো এইভাবে তোমাদের কিন্তু মানে এই কোয়েশ্চেন গুলোকে বোঝা সহজ, কারণ তুমি যখন দেখবা ওয়াই আসছে, তার মানে তুমি বুঝে নিবে কোয়েশ্চন। কিন্তু এই যে এই যে পার্সন বা সাবজেক্ট পরে কি আসছে, দেখো সাবজেক্টের পরে যে ভার্ব, মানে এই ভার্বটা দেখো ব্রিং, এখানে বলছে তোমার এই যে অ্যাকসেপ্ট, এখানে কিন্তু ভি ওয়ান ইউজ করছে। তো কোয়েশ্চন করার সময় কিন্তু সাবজেক্টের পরে তারা ভি ওয়ান ব্যবহার করে, কিন্তু আনসার লেখার সময় তোমার কি করা লাগবে, ভি টু ইউজ করা লাগবে। এই জন্য এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো বোঝা দরকার। হ্যাঁ, ওকে। তারপরে দেখো প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল কি হয় বলছিলাম কি, এই প্যাসেজের মধ্যে প্রেজেন্ট সিম্পল খুব বেশি ইউজ হয় না। একটা কোয়েশন খেয়াল করে দেখো, এই তোমাদের এক নম্বর যে কোয়েশনটা ছিল, এই যে এটা, ডু ইউ থিঙ্ক, এই যে কোয়েশন, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্যাট যে বেহুলা ইজ এ লেজেন্ডারি ক্যারেক্টার, বেহুলা একজন কিংবদন্তি তুল্য চরিত্র। তুমি কি মনে করো, তোমাকে প্রশ্ন করছি কি, তুমি কি মনে করো, তুমি কি মানে তুমি কি মনে করো যে বেহুলা একটি বা সরি বেহুলা একজন ব্যক্তি, তো সো বেহুলা একজন কিংবদন্তি তুল্য বা কিংবদন্তি তুল্য চরিত্র। সো এইখানে কিন্তু প্রশ্ন করার জন্য প্রেজেন্ট সিম্বল ইউজ করছে। আর যদি প্যাসেজ দিয়ে আমরা খেয়াল করি, প্যাসেজ গেলে দেখা যাবে একটা সেন্টেন্স, মেবি একটা সেন্টেন্স, এই যে প্রথম যে সেন্টেন্সটা, যে বেহুলা ইজ এ লেজেন্ডারি ফক হিরোইন অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার্স অফ মনসা মঙ্গল মেডিয়েভেল ইপিক। হুম। সো এই একটা লাইন, শুধু এই প্যাসেজের মধ্যে মাত্র একটা লাইনে ব্যবহার হয়েছে কিসের, প্রেজেন্ট সিম্পলে। সো কারণ কি, এটা একটা ইতিহাস বা এটা একটা গল্প, অতীতের গল্প মানে তো অতীতে, তাই না? গল্প যদি হয় মানে পাস্ট ইভেন্ট, মানে অতীতে কোনো একটা গল্প বা ঘটনা। সো যদি অতীতে কোনো গল্প বা ঘটনা হয়, তো সহজেই বোঝা যায় যে এটা কি হবে, পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স ডেসক্রাইব করা হবে। সো এটা যেহেতু একটা অনেক আগে, মানে মেডিয়েভেল যুগ মানে কি, মানে মধ্যযুগ। হ্যাঁ, মধ্যযুগের একটা গল্প, মধ্যযুগের একটা ফক স্টোরি বা একটা মিথিক্যাল স্টোরি। তার মানে হচ্ছে এই গল্পটা বা এই প্যাসেজটা লেখা হবে পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট টেন্স। সো এটা খুব সিম্পলি আমরা বুঝতে পারি, তাই না? সো এখানে আমরা বললাম যে এটা একটা মাত্র কোয়েশন, মানে একটা মাত্র সেন্টেন্স আসছে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলে। সো এই জন্য আবার কোয়েশনটা আসছে কিসে, একটা কোয়েশনও আসছে প্রেজেন্ট সিম্পলে, ঠিক আছে? সো একটা মাত্র সেন্টেন্স প্রেজেন্ট সিম্পলে আসছে, আবার একটা মাত্র কোয়েশন সেটাও আসছে প্রেজেন্ট সিম্পলে। তার মানে কি, ওই মানে সেন্টেন্সটাই ওই কোয়েশনের আনসার, ঠিক আছে?
আচ্ছা, তারপর খেয়াল করো বাকি সবগুলো কিন্তু পাস্ট সিম্পল। ঠিক আছে। আহ, আচ্ছা, এখন দেখে দিলে আমরা প্রেজেন্ট সিম্পল কিভাবে বানাই। প্রেজেন্ট সিম্পলের ফরমেশনটা হচ্ছে খুবই সহজ। প্রেজেন্ট সিম্পল ফরমেশনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টে পড়বে আসবে ভি ওয়ান। খেয়াল করো, ভি ওয়ান মানে কি? ভি ওয়ান মানে কি? ভার্বের যে প্রথমটা, মানে প্রেজেন্ট ফর্ম। অথবা কোন কোন সময় ভি ওয়ান এর সঙ্গে, ভার্ব ভি ওয়ান এর সঙ্গে এস আসবে, সরি, এস কিংবা ইএস আসবে। তারপরে আসবে অবজেক্ট। অর্থাৎ এটা হচ্ছে আমরা যদি লিখি এইভাবে, তো প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে হচ্ছে তোর এই যে ভি ওয়ান। হুম। অথবা কোন কোন সময় কি হয়, ভি ওয়ান এর সঙ্গে কি থাকে? এস থাকে। কি থাকে? ভি ওয়ান এর সঙ্গে এস থাকে। তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। তো সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। আমি যদি একটা এক্সাম্পল লিখি, এরকম হতে পারে, আই লাইক টি। হ্যাঁ। হ্যাঁ, তারপর ধরো, আই ড্রিঙ্ক ওয়াটার। এটা হচ্ছে ধরো সিম্পলি প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার অফ এক্সাম্পল। যে আই লাইক টি, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, যদি বলি এখানে হি বলি, ফর এক্সাম্পল ধরো আমি বললাম হি, তাহলে হবে কি? ড্রিঙ্কস। হি ড্রিঙ্কস ওয়াটার। এই যে এখানে বলছে না যে ভার্ব ওয়ানের সাথে এস আসতে পারে। এই ভার্ব ওয়ানের সাথে এস কখন আসে? ভার্ব ওয়ান যখন কি হবে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের সঙ্গে এস কিংবা ইয়ের যোগ করতে হয়। যেমন ধরো হি বললাম, অথবা বললাম সি, অথবা বললাম আলী, মানে একটা ব্যক্তির নাম। যদি এরকম ভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, হি, সি অথবা আলী, এরকম যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা কি করবো? ভার্বের সঙ্গে এস কিংবা ইয়ের যোগ করবো। যেমন ধর এখানে বললাম কি? ড্রিঙ্কস। আর এখানে বললাম কি? ফর এক্সাম্পল, আচ্ছা এটা আমি এভাবে মিলাই ফেলি। ধরো আই ড্রিঙ্ক টি, বাট হি ড্রিঙ্কস ওয়াটার। আচ্ছা, এইটাও মানে কি করে তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আই ড্রিঙ্ক টি, বাট হি ড্রিঙ্কস টি। শি ড্রিঙ্কস টি, আলী ড্রিঙ্কস টি। কেবলমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সঙ্গে কি হইলো? এস চলে আসছে। এই যে একটা এস, এই অতিরিক্ত এসটা কেন আসলো? অতিরিক্ত এস আসছে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো অলওয়েজ মনে রাখবা, যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, স্ট্রাকচার মানে টেন্স যদি হয় প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স যদি হয়, তাহলে তুমি আর সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে তুমি ভার্বের সঙ্গে এস কিংবা ইয়ের যোগ করবা। এবং তোমাদেরকে বলি, যদি কোনো সময় প্রশ্ন করা হয় অথবা নেগেটিভ করা হয়, যেমন ধরো আই ড্রিঙ্ক টি, এটা নেগেটিভ করলে হবে, নেগেটিভ বলে কি হবে? আই ডোন্ট ড্রিঙ্ক টি। হ্যাঁ। সিমিলারলি, হি ডাজ নট হি ডাজ নট ড্রিঙ্ক টি। খেয়াল করে দেখো, আচ্ছা আমি এভাবে লিখি, হি ড্রিঙ্কস টি। হ্যাঁ দেখো, হি, হ্যাঁ, টি আর আই। এবার খেয়াল করে দেখো, এখানে কি বললাম? হি ড্রিঙ্কস টি, মানে এই যে ভার্বের সঙ্গে কি আনলাম? এস আনলাম, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইখানে হি ডাজ নট ড্রিঙ্ক টি, এখানে বল ডাজ নট আনলাম কেন? নেগেটিভ করার জন্য। কিন্তু খেয়াল করে দেখো, এই যে ভার্ব ড্রিঙ্ক, এই ড্রিঙ্কের সঙ্গে কিন্তু এস নাই, আছে। কারণ এই যে এইখানে যে এসটা ছিল, এই যে এসটা, এই এস কিন্তু চলে আসছে কোন জায়গায়? এইখানে। কারণ হচ্ছে, আচ্ছা আমি আরো ক্লিয়ার করে দিই, আই আই ড্রিঙ্ক টি। খেয়াল করে, এইবার খেয়াল করে দেখো, এখানে বলছি কি? আই ড্রিঙ্ক টি। এবং নেগেটিভ করার জন্য কি বললাম? আই ডু নট ড্রিঙ্ক টি। হুম। এইখানে খেয়াল করে দেখো, এখানে যেমন এস নাই, এই জন্য এখানে কি ডাজ নট আসে না, এখানে আসছে কি? ডু নট। এখানে কি আসছে? ডু নট। আর এখানে এস থাকার কারণে এখানে আসছে কি? ডাজ নট। অর্থাৎ সাবজেক্ট যদি এরকম হয়, ধরো হি, সি, অথবা বললাম কি আলী, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিমিলারলি এখানেও এরকম হবে, হি, সি, আলী। তো হি, সি, আলী মানে এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সঙ্গে কি আসছে? এখানে এস আসছে। সিমিলারলি আমরা এই ধরনের সেন্টেন্স যখন নেগেটিভ করব, ওই সময় ডাজ নট ব্যবহার করব। খেয়াল করে দেখো, এইখানে আমরা কি করি নাই, এই যে সেন্টেন্সটা আই ড্রিঙ্ক টি, এইটা নেগেটিভ করার জন্য কেবল কি বললাম? ডু নট বললাম। কিন্তু এইখানে এই সেন্টেন্সটা নেগেটিভ করার জন্য আমরা কি করলাম? ডাজ নট ব্যবহার করলাম। আর যখন ডাজ নট ব্যবহার করছি, ওইখানে কিন্তু ওই সময় কি করি, এখানে কিন্তু কোনো এস আসে না। খেয়াল করছো? সো এই স্ট্রাকচারটা মনে রাখবা। সিমিলারলি আমরা যখন প্রশ্ন বানাবো, প্রশ্ন বানানোর সময় কি হবে? এরকম হবে, ডু
আই, সরি ধরো, ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কি চা পছন্দ করো? নেগেটিভ করলে হবে ডু নট, ডু ডু নট, এই ধরো আমরা যদি আমরা সংক্ষেপে করে ফেললাম এটা এখানে, ডোন্ট ইউ লাইক টি। হ্যাঁ, সিমিলারলি আমরা যখন ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় আর আমরা যদি এটা কি করি প্রশ্ন বানাই তাহলে কি হবে? ডাজ আসে আগে, কি আসবে? ডাজ আগে আসবে। ডাজ, ডাজ, ডাজ হি লাইক ট্রি, মানে ড্রিঙ্ক টি। ঠিক আছে, খেয়াল করছো? তারপরে ডাজন্ট হি ড্রিঙ্ক টি, সংক্ষেপ করলাম ডাজন্ট হি। এই পার্থক্যটা খেয়াল করো, হ্যাঁ দেখছো? ডু ইউ ড্রিঙ্ক টি প্রশ্ন করার জন্য, হ্যাঁ, নেগেটিভ প্রশ্ন করার জন্য ডোন্ট আনলাম। হ্যাবোধক প্রশ্ন যদি থার্ড সাবজেক্ট কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ, আর নেগেটিভ করলে ডাজন। এই চেঞ্জেস গুলা বা এই স্ট্রাকচার গুলা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এখানে এবার খেয়াল করে দেখো, আমরা যে এই যে কোয়েশনটা করছিল, কোয়েশনটা কি ছিল যে ডু ইউ থিঙ্ক, এই যে এইখানে খেয়াল করে দেখো, এই যে এইখানে বলছিল কি, ডু ইউ থিঙ্ক দ্যাট বেহুলা ইজ এ লেজেন্ডারি ক্যারেক্টার। প্রশ্ন করছে ডু ইউ থিঙ্ক প্রেজেন্ট সিম্পল দিয়ে, প্রশ্ন করছে কোন টেন্স দিয়া? প্রেজেন্ট সিম্পল দিয়ে। তোমার আনসারটা হবে সিমিলারলি প্রেজেন্ট সিম্পল টেন্স। ইয়েস, আই থিঙ্ক বেহুলা ইজ আ লেজেন্ডারি ক্যারেক্টার। আসলে এখানে খুব বেশি বলা দরকার নাই, এই ব্রিফ আনসারই এনাফ। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো দ্যাট বেহুলা ইজ এ লেজেন্ডারি ক্যারেক্টার। এটা কিন্তু একটা বেসিক কোয়েশন। তোমাদের লাস্ট ক্লাসে আমি বলছিলাম যে বেসিক কোয়েশন কাকে বলে, ডাবল কোয়েশন কাকে বলে। যেহেতু যে কোয়েশনের আনসার ইয়েস নো দিয়ে দেওয়া যায়, সেই সেই প্রশ্নকে বলা হয় কি বেসিক কোয়েশন। কারণ প্রশ্ন করছে তোমাকে, তুমি কি মনে করো বেহুলা একটা কিংবদন্তি ক্যারেক্টার? হ্যাঁ, আমি মনে করি বেহুলা একটা কিংবদন্তি কিংবদন্তি ক্যারেক্টার। কারণ তোমাকে যদি বলতো বলতো যে তুমি কেন বেহুলাকে কিংবদন্তি তুল্য ক্যারেক্টার মনে করো, তাই তোমাকে এক্সপ্লেনেশন দেওয়া লাগতো। কিন্তু তোমার কাছে এখানে এক্সপ্লেনেশন চাই নাই, তোমাকে জাস্ট জিজ্ঞেস করছে তুমি কি মনে করো, তুমি কি মনে করো যে বেহুলা একটা কিংবদন্তি তুল্য ক্যারেক্টার। এই জন্য এই কোয়েশনের আনসার লম্বা হবে না, এবং তুমি শুধু ইয়েস দিয়া এবং এই যে মানে কি করবা, জাস্ট রিপিট করে ফেলবা ইয়েস, এবং সাথে কি হবে রিপিটেশন, ইয়েস আই থিঙ্ক, ইয়েস ডু ইউ থিঙ্ক, ইয়েস আই থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, ইয়েস আই থিঙ্ক, ডু ইউ থিঙ্ক that Behula is a legendary character? Yes, I think Behula is a legendary character. That's so clear. Okay? সো এইভাবে কোয়েশনটা বোঝা লাগবে তোমার। এখানে প্রশ্ন করছে বেসিক কোয়েশন, আনসারটাও হবে বেসিক কোয়েশনের, মানে ঠিক আছে? কারণ বেসিক কোয়েশন কাকে বলে, যে কোয়েশন আনসার ইয়েস নো দিয়ে দেওয়া যায় সেটাকে আমরা বেসিক কোয়েশন বলি। সুতরাং আমরা এই কোয়েশন মানে যেহেতু ডু দিয়ে প্রশ্ন করছে, ব্যাখ্যা চাই নাই, সুতরাং আমি এখানে ব্যাখ্যা দিব না। আর যদি ব্যাখ্যা লাগতেছে না, সুতরাং আনসারটা লম্বা হবেও না। তো সুতরাং তুমি টেনে লম্বা করলে হবে না যে স্যার বলছে মানে 2 মার্কের আনসারের জন্য আমাকে মিনিমাম 2 থেকে 3টা সেন্টেন্স লিখতে হবে, 20 থেকে 40টা ওয়ার্ড লিখতে হবে, এটা ভাবলে হবে না। এখানে প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে সংক্ষেপ, মানে প্রশ্ন হচ্ছে তোমার বেসিক, সুতরাং আনসারটা হবে কি ওই লেভেলেরই। সুতরাং মানে সবকিছু গুলাই ফেলবে না, ঠিক আছে? এবার মাথায় রাখতে হবে। ওকে, সো আই হোপ তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। সো এখানে দেখো, যে বলছে ডু ইউ থিঙ্ক যদি কখনো কেউ বলে, তখন তুমি কি বলতে পারো? ডু ইউ থিঙ্ক, এইখানে একটা এই কাজটা করতে পারো। হ্যাঁ, এইখানে বলছে যে ডু ইউ থিঙ্ক, যখন আমাকে কেউ বলে, ডু ইউ থিঙ্কের মাধ্যমে আমাদের কাছ থেকে অপিনিয়ন চাওয়া হয়। কি চাওয়া হয়? অপিনিয়ন, মতামত চাওয়া হয়। সো এই মতামত যখন তুমি দিতে চাও, তুমি যদি এখানে ভালো মানে তোমার যদি রাইটিং স্কিলটা আরো ইমপ্রুভ করতে চাও, তোমার যদি ল্যাঙ্গুয়েজ স্কিল আরো বাড়াতে চাও, সেক্ষেত্রে তুমি বলতে পারো কি, ইন মাই অপিনিয়ন। হ্যাঁ, আমার মতে, মানে এখানে প্রশ্ন করছে ডু ইউ থিঙ্ক, তুমি আই থিঙ্ক না বলে কি বলতে পারো, ইন মাই অপিনিয়ন বেহুলা ইজ আ লেজেন্ডারি ক্যারেক্টার। অথবা বলতে পারো ইন মাই টেক অন দিস ইজ দ্যাট দ্যাট ডট ডট ডট। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাডভান্স রাইটিং এর ক্ষেত্রে, সাধারণত আইএলটিএস স্পিকিং এ এই ধরনের প্রশ্ন করা হয় খুব কমনলি। আইএলটিএস স্পিকিং এ মানে ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, এরকম খুবই কমন একটা প্রশ্ন এটা, মানে মানে পার্ট 1-এ এই ধরনের কোয়েশন থাকে। সো সেক্ষেত্রে তুমি বলতে পারো মাই টেক অন দিস, অথবা ইন মাই অপিনিয়ন হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট ইট, এইভাবে। কারণ তোমার কাছ থেকে পার্সোনাল অপিনিয়ন চাওয়া হয়েছে, বলা হয়েছে না যে পিপল কি মনে করে,
হোয়াট ডু পিপল থিঙ্ক এটা বলছে না। তার মানে তুমি কি মনে করো, তোমার পার্সোনালটা খুবই সাবজেক্টিভ হবে বা তোমার মতো হবে, কারোর সঙ্গে নাও মিলতে পারে। ঠিক আছে। সো সো এইখানে আমরা এই কাজটা করতে পারতাম, ঠিক আছে, কোনো সমস্যা না। সো যেহেতু বেসিক কোয়েশন, আমাদের আনসারটা কি হবে, বেসিক আনসারই হবে, সুতরাং এটা প্যানিক হওয়ার কিছু নয়, এবং আনসার লম্বা কর, টেনে লম্বা করার কোনো দরকার নয়, ঠিক আছে। ওকে। সো পাস্ট, আহ, কি বললাম, পাস্ট, এখানে আমরা আসলে পাস্ট সিম্পল নিয়ে, মানে সিম্পল পাস্ট, যেটা আমাদের এই পেসের জন্য খুবই দরকার, কিংবা সাধারণত পাস্ট সিম্পলটা খুব বেশি ব্যবহার হয় তোমাদের। ধরো এই যে তোমাদের যে এই ইউনিটটা, অর্থাৎ মানে মিথস এন্ড লিটারেচার যতগুলো প্যাসেজ আছে, যেমন এই একটা প্যাসেজ গুলো, তারপর হচ্ছে ইকারাস, তারপর হচ্ছে লেজেন্ড অফ খনা, সরি, লেজেন্ড অফ গাজীপির, হ্যাঁ, তারপর হচ্ছে খনা, তারপর হচ্ছে এই যে মানে কি আছে প্যাসেজ গুলো আছে, সবগুলো প্যাসেজই মিথোলজিক্যাল ক্যারেক্টার দিয়ে লেখা হয়েছে, তাই না? সো যেহেতু মিথোলজিক্যাল ক্যারেক্টার, হিস্টোরিক্যাল ফিগার, তো এগুলো ডেফিনেটলি লেখা হবে কিসে, পাস্ট টেন্সে লেখা হবে। তো যেহেতু পাস্ট টেন্সে লেখা হবে, তোমাদের আনসার গুলো দেওয়া হবে কি পাস্ট সিম্পল অথবা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে। সো যেহেতু পাস্ট পারফেক্ট অথবা পাস্ট সিম্পল টেন্সে আনসার গুলো লিখতে হবে, এই জন্য তোমাদেরকে খুব ভালো করে পাস্ট সিম্পল এবং পাস্ট পারফেক্ট আনসার গুলো শিখতে হবে। যদি তোমরা এখানে নিজেকে গুলায় ফেলো, তাহলে কিন্তু তোমাদের আনসার হবে না, কারণ টেন্স তোমরা লাস্ট, মানে তোমরা আমার, তোমরা অনেকে যারা কি মানে রাইটিং জমা দিছিলা, তোমাদের রাইটিং আমি পরে দেখলাম, তোমাদের যেটা সমস্যাটা হয়েছে, অনেকে ভালো করছো কিন্তু কয়েকটা মিস্টেক করছে। এর মধ্যে একটা হচ্ছে টেন্স গুলাই ফেলছো। যেমন কোয়েশনটা হচ্ছে জিজ্ঞেস করছে পাস্ট টেন্সে, তুমি আনসার দিয়ে দিচ্ছ প্রেজেন্ট টেন্সে। তো এটা অ্যাবসলিউট মিস্টেক, হ্যাঁ, এটা কোনোভাবে কি করা যাবে না, মানা যাবে না, মানে এটা ভুল, এটা সিরিয়াস ভুল। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কি করা যায় কিভাবে। প্রেজেন্ট সিম্পল থাকলে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল কোয়েশ্চন করলে তোমাকে আনসারটা দিতে হবে পাস্ট সিম্পল, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা তো এটা আলোচনা করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা দেখবো এই যে পাস্ট পারফেক্ট। ওকে। সো পাস্ট পারফেক্টে কি হয়, পাস্ট পারফেক্ট হচ্ছে একটা, মানে পাস্ট পারফেক্টের ব্যবহারটা খুব কমই হয় বলতে গেলে, হ্যাঁ। প্যাসেজের মধ্যেও আমরা খুব কমই পাইছি, যে বললাম না যে এই প্যাসেজের মধ্যে প্রায় 90% ব্যবহার হয়েছে একটা টেন্স, সেটা হচ্ছে পাস্ট সিম্পল। বাকি প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট পারফেক্ট বলতে পারো 10%। বললাম না, মাত্র একটা সেন্টেন্স লেখা হয়েছে কিসে, প্রেজেন্ট সিম্পলে। তো বলতে পারি আর একটা সেন্টেন্স লেখা হয়েছে, যেটা ওই যে এখানে দেওয়া আছে, দেখবা পাইবা, এই যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, যে মনসা রেস্টোর লখিন্দর এন্ড হিজ ব্রাদার্স হুম শি হ্যাড কিল্ড আর্লিয়ার। হ্যাঁ, আমরা একটু যদি প্যাসেজটা দেখি, প্যাসেজ দেখে দেখা যাবে যে এইখানে দেখো, উম, এখানে খুঁজে বের করি আমরা। মনসা, মনসা কি করছিল, এই যে তার, উম, এই যে এইখানে একটা ব্যাপার, এখানে একটা আছে, চাঁদ সওদাগর আর ডিভোটি